যদি পশ্চিমা চিন্তাধারাকে একটা বিশাল দালানের সাথে তুলনা করা হয় তাহলে প্রশ্ন আসতেই পারে, এর স্থপতি কে? ইতিহাসে তো অনেক নামই পাওয়া যায়, তাই না? কিন্তু একটা নাম বারবার ফিরে আসে। তিনি শুধু ইট গাঁথেননি, বলা যায় পুরো নকশাটাই তৈরি করে দিয়েছিলেন। এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে মূলে। কিভাবে একজন মানুষ যিনি জন্মেছিলেন খ্রিস্টপূর্ব ৩৮৪ সালে আমাদের আজকের সভ্যতা, বিজ্ঞান আর দর্শনের ভিত্তিটা গড়ে দিতে পারেন? চলুন তাহলে পরিচয় হয়ে যাক সেই অসাধারণ মানুষটার সাথে, অ্যারিস্টটল। তো ব্যাপারটা আরেকটু গভীরে গিয়ে দেখা যাক। অ্যারিস্টটল কিন্তু একা ছিলেন না। তার শিক্ষক প্লেটোর সাথে মিলে তিনি এমন এক ইন্টেলেকচুয়াল ফাউন্ডেশন তৈরি করেছিলেন যার উপর প্রায় ২,০০০ বছরে পশ্চিমা সংস্কৃতি দাঁড়িয়ে আছে। কিন্তু এত বড় মাপের একজন চিন্তাবিদের পেছনের মানুষটা ঠিক কেমন ছিলেন? তার আইডিয়াগুলো তো আর আকাশ থেকে পড়েনি, তাই না? তার জীবন, তার অভিজ্ঞতা, তার জার্নি তাকে এমন একজন মানুষে পরিণত করেছিল যিনি পৃথিবীকে দেখার একটা নতুন পদ্ধতি আমাদের শিখিয়েছেন। এখানেই ব্যাপারটা বেশ মজার। দেখুন তার জীবনের প্রত্যেকটা ধাপ কিভাবে তার চিন্তাভাবনাকে গড়ে তুলেছে। প্রথমে তো তিনি এথেন্সে এলেন, প্লেটোর ছাত্র হিসেবে কাটালেন প্রায় ২ দশক। এর পরের অধ্যায়টা আরও ইন্টারেস্টিং। তিনি হলেন আলেকজান্ডার দ্য গ্রেটের শিক্ষক, আর সব শেষে আবার এথেন্সে ফিরে এসে নিজেই একটা স্কুল খুললেন, লিসিয়াম। প্রত্যেকটা পর্বই কিন্তু এক একটা মাইল ফলক। আর এই পুরো জার্নিটাই তাকে শিখিয়েছিল কিভাবে বাস্তবতাকে বোঝা যায়, মানে বোঝার জন্য কিছু টুলস তৈরি করা যায়। তিনিই প্রথম ব্যক্তি যিনি পৃথিবীকে বোঝার জন্য একটা সিস্টেম্যাটিক পদ্ধতির জন্ম দেন। এজন্যই তো তাকে একই সাথে যুক্তিবিদ্যা আর জীববিজ্ঞানের জনক বলা হয়। ভাবা যায় তার দর্শনের একদম কেন্দ্রে ছিল একটা দারুণ আইডিয়া, হিলোমরফিজম। নামটা একটু কঠিন শোনালেও ব্যাপারটা বেশ সহজ। তিনি বলতেন আমরা যা কিছু দেখি তার দুটো অংশ আছে, এক তার পদার্থ বা ম্যাটার, আর দুই তার রূপ বা ফর্ম। আর এই দুটোকে আলাদা করা যায় না। তার বিশ্বাস ছিল জগৎ দুটো নয়, একটাই এবং অখণ্ড। মানে বাস্তবতাকে বোঝার জন্য তিনি যেন কিছু নকশা বা ব্লুপ্রিন্ট তৈরি করে দিয়েছিলেন। যেমন ধরুন তার বিখ্যাত অদ্বন্দ্ব নীতি, যার মানে হলো কোনো একটা জিনিস একই সাথে সত্যি আবার মিথ্যে দুটোই হতে পারে না। কিংবা তার অচল মোটর বা আনমুভড মুভারের ধারণাটা, যা মহাবিশ্বের প্রথম কারণকে ব্যাখ্যা করার চেষ্টা করে। এগুলো নিয়ে কিন্তু আজও দর্শনশাস্ত্রে তুমুল আলোচনা হয়। আচ্ছা, জগৎকে তো বোঝা গেল, কিন্তু মানব জীবন, মানুষ কিভাবে ভালো থাকবে? অ্যারিস্টটলের নীতিশাস্ত্রের মূল ফোকাসটাই ছিল এটা, কিভাবে একটা সুখী, একটা অর্থপূর্ণ জীবন পাওয়া যায়। এই উক্তিটার দিকে একবার তাকানো যাক। কি দারুণভাবে তার পুরো ভাবনাটা এখানে ফুটে উঠেছে। তিনি বলছেন সুখ আসলে কোনো লাক্সারি না, এটা হলো ভালো কাজ, মানে ভার্চু আর যুক্তিসঙ্গত আচরণের একটা ফল। মানে সুখকে অর্জন করে নিতে হয়। আর এই ধারণাটা থেকেই বোঝা যায় তিনি মানুষকে কিভাবে দেখতেন। তার চোখে মানুষ হল র্যাশনাল অ্যানিমাল বা যুক্তিবাদী প্রাণী, মানে শরীর আর আত্মার একটা মিশ্রণ। আমরা একা একা বাঁচতে পারি না, আমরা স্বভাবগতভাবেই সামাজিক। আর এই সামাজিক জীবনের ভালো মন্দ দেখার জন্যই রাষ্ট্রের দরকার। দেখুন কিভাবে ব্যক্তি, সমাজ আর রাষ্ট্র সবকিছুকে তিনি এক সুতোয় বেঁধেছেন। তো এবার আসা যাক তার রেখে যাওয়া উত্তরাধিকারের দিকে। এর বিশালতাটা একবার কল্পনা করার চেষ্টা করা যাক। তার প্রভাব কিন্তু শুধু দর্শনের মধ্যেই আটকে ছিল না, বরং জ্ঞানের প্রায় সব শাখায় ছড়িয়ে পড়েছিল। ২০০রও বেশি, ভাবা যায়? এটা হলো তার লেখা বই বা রচনার সংখ্যা। বিজ্ঞান, সমাজবিজ্ঞান, রাজনীতি, নীতিশাস্ত্র, জ্ঞানের প্রায় সব শাখাতেই ছিল তার অবাধ বিচরণ। এর পাশাপাশি তার একটা ব্যক্তিগত জীবনও ছিল, পরিবার ছিল, যা এই কিংবদন্তি মানুষটাকে আমাদের কাছে আরও রক্ত মাংসের করে তোলে। খ্রিস্টপূর্ব ৩২২ সালে তিনি তো মারা গেলেন, কিন্তু তার চিন্তার মৃত্যু হয়নি। আর এই স্লাইডটাই তার সবচেয়ে বড় প্রমাণ। মধ্যযুগে তার লেখাগুলো ইসলামিক আর ইহুদি চিন্তাবিদদের হাত ধরে নতুন জীবন পেল। এরপর খ্রিশ্চান স্কলাস্টিসিজমের তো মূল ভিত্তি হয়ে উঠল তার দর্শন। আর আধুনিক যুগে এসে আমরা যে সায়েন্টিফিক মেথডের কথা বলি, তার গোড়াপত্তনও কিন্তু তার হাতেই। মানে তার তৈরি করা সেই নকশাটা শত শত বছর ধরে মানুষ ব্যবহার করেছে, বদলেছে আর তার ওপর নতুন কিছু তৈরি করেছে।
আর এটাই আমাদের শেষ প্রশ্ন, একেবারে আজকের দিনের জন্য। আমরা যখন কোনো কিছুকে কারণ আর ফলাফলের নিরিখে বিচার করি, যখন কোনো কিছু সংজ্ঞা খুঁজি বা একটা ভালো জীবনের মানে কি তা নিয়ে ভাবি, তখন কি আমরা আসলে অ্যারিস্টটলের দেখানো পথেই হাঁটছি না? তিনি হয়তো আজ সশরীরে নেই, কিন্তু পশ্চিমা চিন্তার এই যে বিশাল দালান, এর প্রায় প্রতিটা ইটে তার নাম খোদাই করা আছে।